বাইরে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। না, কোনো মহিলার অবয়ব নয়, আমার বয়সী একটা ছেলে। গালে একটা কাটা দাগ, চোখ দুটো আধ খোলা, কপালে লাল সিঁদুর, পরনে একটা কাদা মাখা ছেঁড়া শাড়ি। অবিকল মেঘনাদের ওখানে দেখা গাছের ডালের থেকে ঝুলতে থাকা সেই পচা গোলা মৃতদেহটার মতো। অভি, এই অভি, কি হয়েছে তোর? খাট ছেড়ে মেঝেতে শুয়ে আছিস কেন? ওঠ ওঠ। আমি তো খাটেই শুয়েছিলাম। এইখানে কিভাবে এলাম? কোনো স্বপ্ন দেখে ঘুমের ঘরে উঠে চলে আসিস না তো? কি হয়েছিল? কিছুই কি তোর মনে নেই? কি হয়েছিল? ধীরে ধীরে ঘুমের রেশটা কেটে যেতেই আগের ঘটনাগুলো মনে পড়ে গেল। আমি আর আমার বন্ধু মন্টে বটেদার সঙ্গে এসেছি মেঘনাদের বাড়ি একটা গাছ কাটতে। মেঘনা আমার ছোটবেলাকার বন্ধু। এখানে এসে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ একটা গন্ধে ঘুমটা ভেঙে যায়। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি বাড়ির পেছনে অন্ধকারের মধ্যে একটা গাছের ডালের থেকে ঝুলে রয়েছে একটা পচা গোলা মৃতদেহ। ওই ডোবাটার কাছ থেকে বয়ে আসা একটা দমকা হাওয়া খেলে গেল জানালার পাশ দিয়ে। ওই হাওয়ার সাথে বয়ে আসা বীভৎস পচা দুর্গন্ধ যেন আমার নাক দিয়ে মাথার প্রতিটা শিরায় প্রবেশ করলো। মাথাটা দপদপ করতে লাগলো। এমন সময় ঝড়ো হাওয়ার ঝাপটায় গাছের ডাল থেকে ঝুলতে থাকা পচা গোলা মৃতদেহটা ঘুরে ঘুরে পাক খেতে লাগলো নিজের অক্ষের চারিদিকে। তার হাতের মুঠোয় মন্টের গোলা টিপে ধরে রয়েছে। কি বলছিস? তুই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছিস বোধ হয়। মন্টের সাথে তো আমার একটু আগেই দেখা হলো। একটু আগে দেখা হলো মানে? মন্টে কোথায় এখন? আমার সাথেই তো শুয়েছিল। কিছুক্ষণ আগে মন্টে আর ওই গাছ কাটার লোকটা, কি যেন নাম, বটেদা, দুজনেই গেল তো গাছটা কাটতে। তুই ঘুমাচ্ছিলিস বলে তোকে আর ডাকেনি। বললো যে গাছটা কাটা হলে তোকে ডাকতে আসবে। কতক্ষণ আগে গেছে? আমার মনে হয় কি জানিস তো, ওদের কোনো বিপদ হয়েছে। একটু আগেই তো আমি দেখলাম যে ওই গাছটা থেকে ঝুলন্ত ওই নারী মূর্তিটা মন্টের গোলা টিপে ধরে রয়েছে। ওটা তুই স্বপ্ন দেখেছিস। স্বপ্ন? কিন্তু আমার মনে হচ্ছে সত্যি। সত্যি? তাহলে একবার এদিকে তাকিয়ে দেখ। এই জানালাটা দিয়ে তুই এই গাছটাকে দেখেছিস তো? এই জানালাটা বন্ধ থাকে সব সময়। এই জানালাটা প্রথম থেকেই খোলা যায় না। সিমেন্ট জমে জমে জ্যাম হয়ে গেছে। বাবা মিস্ত্রি ডাকবে করেও আর ডাকা হয়ে ওঠেনি। আর তুই কিনা এই জানালাটা দিয়ে ওই ভূত দেখেছিস। সন্ধ্যা হলে একটা পচা গন্ধ আমি পাই ঠিকই, কিন্তু কোনোদিনও তো এরকম কিছু দেখিনি। আমার মনে হয় তুই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছিস। সত্যি কি স্বপ্ন দেখলাম আমি? না কোনো অজ্ঞাত কারণে একটু আগে এই বন্ধ জানালাটা খুলে গিয়েছিল, আর এই খোলা জানালা দিয়েই আমি ওই পৈশাচিক দৃশ্য দেখেছি। কি হলো? কি ভাবছিস? আচ্ছা মেঘনা, তোর বাবা কাজ থেকে বাড়ি ফিরেছে? না। কেন? আসলে আমি একা ওই গাছটার কাছে যেতে একদম সাহস পাচ্ছি না। তোর বাবাকে নিয়ে একবার গিয়ে দেখে আসতাম মন্টে আর বটেদা ঠিক আছে নাকি। কিন্তু বাবা তো এখনো বাড়ি আসেনি। মেঘনা, এই তো বাবা চলে এসেছে। মেঘনা, গাছটা কাটতে লোক এসেছে। হ্যাঁ এসেছে তো। কি যেন নাম? বটেদা। গাছ কাটতে বটেদা এসেছে, আর আমি আর মন্টে এসেছি সাহায্য করতে, মানে ওই গাছের গুঁড়িগুলোকে চাগিয়ে গাড়িতে তুলে দেওয়ার জন্য। তা কোথায় ওরা?
ওরা তো গাছ কাটতে চলে গেছে। সর্বনাশ, ওই গাছটাকে কেউ কাটতে পারবে না। যে ওই গাছটাকে কাটতে যাবে তার মৃত্যু অবধারিত। কি? কেন? বলছি, এই একটু আগে কাজ সেরে বাড়ি ফেরার সময় পাড়ার একটা চায়ের দোকানে একটু চা খেতে ঢুকেছিলাম। হরিহর, এক কাপ চা দাও তো। নমস্কার চক্রবর্তী মশাই। হ্যাঁ, নমস্কার নমস্কার। তা কি খবর? খবর আর কি বলবো মশাই, কাজের খুব চাপ বুঝলেন। এই কাজ সেরে বাড়ি ফিরছি, তারপর কুমোরপাড়ায় একটা নতুন বাড়ি করেছি জানেন তো, ওখানেই থাকছি এখন। তা কোনো অসুবিধা হচ্ছে না তো ওখানে? না না, তেমন অসুবিধা কিছু হচ্ছে না। তবে ওই বাড়িটার পিছনে বুঝলেন তো একটা ফাঁকা মাঠ আছে। মাঠটার একদম শেষ প্রান্তে ডোবার পাশে একটা গাব গাছ আছে। ওই গাছটাই যত সমস্যার মূল বুঝলেন তো। মেয়েটা কদিন ধরেই বলছে নাকি ওই গাছটা দেখে তার ভয় করছে, কি সব পচা গন্ধ আসছে নাকি ওই দিক থেকে। তাই ওই রতনদা, মন্টে বলে একটা ছেলে আছে না, ওর একদম বোকারি ছেলে, বিড়ি সিগারেট খেয়ে বাউন্ডুলাদের মতো ঘুরে বেড়ায়। সে কথা যাক, কি যেন বলছিলাম। হ্যাঁ, রতনদাকে বলে এসেছি গাছটা কাটার জন্য একটা লোক পাঠিয়ে দিতে। এতক্ষণে নিশ্চয়ই লোক এসে গাছটা কেটে নিয়ে চলে গেছে। পাগল হয়েছেন নাকি? ওই গাছ যে কাটার চেষ্টা করবে সেই মরবে। বারণ করুন, শিগগির বারণ করুন, ওই গাছটা কাটতে বারণ করুন। কেন, কি ব্যাপার বলুন তো? আপনি এখানে নতুন বাড়ি করেছেন, তাই জানেন না হয়তো। ওখানে বাড়ি করার আগে একবার খোঁজ খবর নেওয়া দরকার ছিল আপনার। আজ থেকে 10-12 বছর, হ্যাঁ 10-12 বছর আগেই হবে, আপনাদের বাড়ির পিছনে ওই ডোবাটার পাশে ফাঁকা মাঠটা যে পড়ে আছে, ওই মাঠটার এক কোণে মাটির বাড়িতে শ্যামল বলে একজন থাকতো। মাটির বাড়ি বলছি বলে ভেবো না যে সে গরিব ছিল। চুরি, ছিনতাই, তোলাবাজি, গুন্ডামি করে বেশ বিলাস বেসনে দিন কাটাতো। বাড়ি বাড়ি থেকে সোনার গয়নাগাটি চুরি করে এনে স্ত্রীকে দিত। তবে ব্যাটা ছিল চাঁদ মাতাল। নেশা করার জন্য বইয়ের কাছ থেকে সেসব গয়নাগাটি খুলে নিয়ে গিয়ে আবার বিক্রি করে মদ খেত। গয়না দিতে না চাইলে বউকে খুব মারধর করত। এই ঘটনা আশেপাশে প্রায় সকলেই জেনে যায়, ফলে সকলেই রাতে খুব সজাগ থাকতে শুরু করে। সেই জন্য সে আর চুরি করতে পারে না। ফলপ্রসূত তার হাত টান পড়ে এক এক করে সব গয়নাগাটি বিক্রি করে নেশা করতে থাকে। একদিন হলো কি, সেদিন ঝড় জলের রাত ছিল। নেশা করার জন্য তার বউ গয়না দিতে অস্বীকার করে। সেদিন নাকি ওই বেটা মদের দোকান থেকে ধার করে নেশা করে, তারপর বাড়ি ফিরে বউকে প্রচন্ড মারধর করতে শুরু করে। পরের দিন ওই মাতাল বেটাকে আর খুঁজে পাওয়া যায় না। তার বউটাও যেন সেদিন থেকে কোথায় উধাও হয়ে যায়। দিন 3 পর বুঝলেন তো, একটা পচা গন্ধ পেয়ে গ্রামের কয়েকজন লোক গাব গাছের পাশের ওই ডোবাটায় গিয়ে দেখে যে একটা মহিলার পচা গোলার মৃতদেহ ফুলের ঢোল হয়ে ভেসে রয়েছে জলের উপরে। তার গোড়ায় একটা দড়ির ফাঁস। এখন ওই বেটা মাতাল তার বউকে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছিল নাকি। বউটাই রাগের মাথায় ওই গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তারপর ঝড়ের দাপটে ডাল ভেঙে ডোবায় পড়ে গেছে। সেই ঘটনা এখনো অজানা। তবে তারপর থেকেই ওই গাব গাছটার কাছে যেতে কেউ সাহস পেত না। সবাই বলতো ওই ফাঁকা মাঠটার কাছ দিয়ে গেলে ওই গাব গাছটার কাছ থেকে পচাগোলা মোড়ার গন্ধ আসতো। অনেকে তো একটা পচাগোলা নারী মূর্তিকে ওই গাছটার ডাল থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলতেও দেখেছে। একদিন তো একটা কাঠুরে টাকার লোভে গাছটা কাটতে যায়। পরের দিন ওই ডোবাতেই তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়। সেই জন্যই বলছি, বারণ করুন ওই গাছটা কাটতে যেতে, শিগগির বারণ করুন, না হলে মৃত্যু অবধারিত। এই ঘটনা শুনেই তো আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম গাছ কাটা আটকানোর জন্য। তার মানে মন্টে আর বটিটা ওরা তো ওই গাছটা কাটতে গেছে। কাকু, তুমি একবার আমার সাথে চলো, গিয়ে দেখি ওদের কোনো বিপদ হলো নাকি। হ্যাঁ চলো।
সাবধানে দেখে শুনে আসো, বৃষ্টিতে ভালোই কাদা হয়ে গেছে দিকটা। হ্যাঁ, তাই তো দেখছি। বৃষ্টি পড়ছে না, কিন্তু আকাশ মেঘে ঢেকে রয়েছে। সন্ধ্যা নেমেছে। শুনশান ফাঁকা মাঠের মধ্য দিয়ে আমরা দুজনেই এগিয়ে চলেছি গাব গাছটার উদ্দেশ্যে। মাঠটা ফাঁকা, এখান থেকেই গাছটা দেখা যাওয়ার কথা, কিন্তু অন্ধকার হয়ে যাওয়ায় দূরের দৃশ্য কিছুই দেখা যাচ্ছে না। অতি সাবধানে পা ফেলে এগিয়ে চলেছি আমরা। ব্যাঙগুলো ডাকছে ঠিকই, তবে খুব একটা জোরে চিৎকার করছে না তারা, যেন কোনো অদেখা ভয়ে তারা তাদের গলার আওয়াজ নামিয়ে নিয়েছে। পায়ে পায়ে এগিয়ে গিয়ে আমরা দাঁড়ালাম একটা ডোবার পাশে। এটাই সেই ডোবাটা যেটা একটু আগেই আমি জানালা দিয়ে দেখেছিলাম। এই ডোবাটার পাশেই সেই গাছটাতে ঝুলেছিল সেই বুকটা জোরে জোরে ওঠানামা করতে শুরু করেছে। হৃৎপিণ্ডটা যেন আমার গলার কাছে উঠে এসেছে। ভয়, খুব ভয় করছে। কিন্তু ওরা দুজন কই? কাউকেই তো আশেপাশে দেখতে পাচ্ছি না। বাইরে এত হাওয়া দিচ্ছে, অথচ গাব গাছটার পাতাগুলো একদমই নিশ্চল, স্থির, একটুও নড়ছে না। অভি, এদিকে এসো তো, এখানে কে যেন মাটিতে পড়ে রয়েছে। কই, কোথায়? এদিকে, এখানে এসো। এ কি? এ তো মন্টে। এই মন্টে, কি 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 হয়েছে রে তোর মন্টে? নিঃশ্বাস তো চলছে, অজ্ঞান হয়ে গেছে হয়তো। একটা কাজ করো, ওকে আগে ধরে ঘরে নিয়ে যাই, তারপর যা করার করে যাবে। আর আর বটিদা কোথায়? বটিদাকে তো দেখছি না। তুমি এখানে দাঁড়াও, আমি আশপাশটা একটু খুঁজে দেখছি। না, অন্ধকারের মধ্যে মোটামুটি সব খুঁজে দেখলাম, কিন্তু আর কাউকে তো পেলাম না। তাহলে গেল কোথায়? এনে মেঘ রাখছে, বৃষ্টি নামে মনে হচ্ছে। কালকে সকালে আবার খুঁজে দেখবো। চলো চলো, এখন ওকে আগে ঘরে নিয়ে যাই। তারপরের ঘটনাগুলো পরপর ঘটে গেল। মন্টেকে ঘরে নিয়ে আসা হলো। মন্টের বাবা আসলো, মন্টেকে সাথে করে নিয়ে গেল। আমিও ওদের সাথে সেদিন রাতেই বাড়ি চলে এলাম। পরের দিন সকাল থেকেই আমার প্রচন্ড জ্বর আসলো। এতটাই বাড়াবাড়ি হলো যে পুরোপুরি শয্যাশায়ী হতে হলো। 2 দিন কেটে গেল। আজকে মোটামুটি একটু সুস্থ হয়ে উঠেছি। মন্টের সাথে তো সেদিন কিছু কথাই হয়নি। সেদিন কি হয়েছিল ওর সাথে, কিভাবেই বা অজ্ঞান হয়ে গিয়েছিল, সবই এখনো অজানা। একবার কি ফোন করব? করে দেখি। না, রিসিভ করলো না তো। কি ব্যাপার, শরীর টরীর খারাপ হলো নাকি? সেদিন তো ভালোভাবেই জ্ঞান ফিরে এসেছিল। এ কি, মেঘনা কেন ফোন করছে? হ্যালো হ্যালো অভি, কেমন আছিস? জ্বর কমেছে? হ্যাঁ, জ্বর সেরে গেছে, এখন পুরোপুরি সুস্থ। আমি কালকে তোকে ফোন করেছিলাম, তোর বাবা বলল যে জ্বর হয়েছে, ঘুমাচ্ছিস। হ্যাঁ বল না, কি ব্যাপার?
একটা কথা জানানোর ছিল তোকে, তুই কি শুনেছিস? কি কথা সেটা তো বল। আমাদের বাড়ির পিছনে ওই ডোবাটার গতকাল একটা মৃতদেহ জলে ভেসে উঠেছিল। কার? তোদের দুজনের সাথে আরেকজন এসেছিল না গাছ কাটতে, তার। মনে হয় সেই দিনই জলে ডুবে মারা গিয়েছিল, কালকে ভেসে উঠেছিল জলের উপরে। ভাগ্যিস মন্টির কিছু হয়নি। হ্যাঁ, মন্টের কি খবর রে? ফোন করছি ধরছে না। সেদিন যে কি হয়েছিল ওদের দুজনের সাথে কিছুই তো জানতে পারলাম না। কেন তুই জানিস না? মন্টের তো সেদিন রাত থেকেই প্রবল জ্বর এসেছে, হাসপাতালে ভর্তি করতে হয়েছে শুনেছিলাম। এখন কেমন আছে জানি না, তবে বাবা কালকে ওদের বাড়ি গিয়েছিল। বাড়ি এসে বলল যে ওর জ্বরটা নাকি মাঝে মাঝে হচ্ছে, আবার হঠাৎ নেমে যাচ্ছে। সকাল হলেই জ্বর আসছে, তাও একদম 102-3। আবার রাতের বেলা জ্বর নেমে যাচ্ছে, একদম স্বাভাবিক। গত 2 দিন ধরে এরমই চলছে। মানে তুই বলতে চাইছিস যে দিনের বেলা হলেই জ্বরে অসুস্থ হয়ে পড়ছে, আর রাত নামলেই সুস্থ হয়ে যাচ্ছে? ঠিক তাই। আচ্ছা অভি, আমি এখন রাখছি, মা ডাকছে কেন দেখি একবার। আচ্ছা ঠিক আছে। মন্টেটার হলোটা কি? ঘরের দিকে তাকিয়ে দেখলাম সকাল 11:30। না, অনেক বেলা হয়ে গেল, স্নান করে নি, তারপর খেয়ে দিয়ে একটু ঘুম দিতে হবে। মাথাটা এখনো ধরে রয়েছে। বিকালে মন্টেদের বাড়ি একবার যাব না হয়। সেই পচা গন্ধটা না, যেমনটা মেঘনাদের বাড়িতে পেয়েছিলাম, কিন্তু এখানে গন্ধটা আসছে কোথা থেকে? দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ করেই এই পচা গন্ধটা নাকে এসে লাগতেই ঘুমটা ভেঙে গেল আমার। ধরপড়িয়ে উঠে বসলাম। বাইরে অন্ধকার নেমেছে, মনে হয় সন্ধ্যা হয়ে গেছে। ঘরে কোনো লাইট জ্বলছে না, লোডশেডিং হলো নাকি? এই গন্ধটা আসছে কোথা থেকে ঠিক জানি না কেন, তবে আমার হাতটা কাঁপতে শুরু করেছে। বরফের মতো একটা ঠান্ডা স্পর্শ অনুভব করছি আমার বুকের বাঁ দিকটায়। সেই একই গন্ধ পাচ্ছি যেমনটা মেঘনাদের বাড়ির পিছনের গাব গাছটার ঝুলন্ত সেই পচা গোলা মৃতদেহটা থেকে আসছিল। কিন্তু এখন তো আমি বাড়িতে আছি, এখন এই গন্ধটা কোথা থেকে আসছে? কে ডাকলো আমাকে? বাড়ির বাইরে থেকে তো এলো আওয়াজটা। না, বাইরে বেরোবো না, জানালা দিয়ে একবার বাইরেটা দেখি বরং। কে ওটা? বাইরে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। না, কোনো মহিলার অবয়ব নয়, আমার বয়সী একটা ছেলে। অন্ধকারের মধ্যেও চিনতে একটুও ভুল হলো না আমার। তবু একবার চিৎকার করে ডাকলাম, কে কে ওখানে? আমি, চিনতে পারছিস না নাকি? মন্টে, এই সময় কোথায় বেরিয়েছিস? কোথায় আবার, তোর কাছেই তো এসেছি। আয় আয়, বাইরে বেরিয়ে আয়, চায়ের দোকানে যাব চা খেতে। কিন্তু তোর শরীর ঠিক আছে? তোর না জ্বর হয়েছিল? সব ঠিক আছে, তুই বাইরে আয়। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি আসছি। আমি ফিরেই আসছিলাম, হঠাৎ দৃশ্যটা দেখে থমকে দাঁড়িয়ে পড়লাম। রাস্তায় একটা কুকুর চেঁচিয়ে চলেছে। তার চোখের দৃষ্টি স্থিরভাবে নিবদ্ধ হয়ে আছে মন্টের দিকে। দেখলাম মন্টেও কুকুরটার দিকে ফিরে তাকিয়েছে। সেই তাকানো দেখে আমার বুকের রক্ত জল হয়ে এলো।
কি আদেও মন্টি নাকি? ধীরে ধীরে তার মুখের আকৃতি যেন পাল্টাচ্ছে। একসময় তার গলায় ফুটে উঠল একটা দড়ির ছাপ, গালে একটা কাটা দাগ, চোখ দুটো আধ খোলা, কপালে লাল সিঁদুর। পরনে একটা কাদা মাখা ছেঁড়া শাড়ি। আস্তে আস্তে তার ঘাড়টা বুকের উপর ঝুঁকে পড়ছে। কেউ গলায় দড়ি দিলে যেমন দেখতে লাগে, ঠিক সেরকমই দেখতে লাগছে তাকে এখন। অবিকল মেঘনাদের ওখানে দেখা গাছের ডালের থেকে ঝুলতে থাকা সেই পচা গোলা মৃতদেহটার মতো। একটা ভয়ঙ্কর আওয়াজ করে সে কুকুরটার গলা কামড়ে ধরল। কুকুরটা মরণ চিৎকার শুরু করলো। গল্পের পরবর্তী অংশ যত শীঘ্র সম্ভব আমাদের চ্যানেলে আপলোড করা হবে। গল্পের পরবর্তী অংশটি দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।